1980 সালে কলকাতা কর্পোরেশন আইনের যে 141টা ওয়ার্ডের কথা বলা হয়েছিল সেটা বাড়িয়ে 209টা করা হলো। হাওড়ার ক্ষেত্রে 50টা ওয়ার্ড যেটা বলা হয়েছিল সেটা 68টা করা হলো, আইন সংশোধন করা। সমসংখ্যক ভোটাররা কাউন্সিলরদের নির্বাচিত করছিল না। ভোটের ওয়েটেজ কোথাও বেশি হচ্ছিল, কোথাও কম হচ্ছিল। যেখানে লোক সংখ্যা কম সেখানে ভোটারদের ওয়েটেজ বেশি হচ্ছিল, আর যেখানে বেশি সেখানে ভোটারদের ওয়েটেজ কম হচ্ছিল। যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিজেপি এতদিন কামান দাগিয়েছে যে ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ, নিরপেক্ষ নির্বাচন তৃণমূলের আমলে হয় না, ভোট লুট হয়, ক্যামেরা আটকে রাখে, সেন্ট্রাল ফোর্স আনে না, এই অভিযোগগুলো এতদিন বিরোধী দলের থেকে যারা করতেন বিজেপি, তাদের অগ্নি পরীক্ষা যে তারা কি সত্যি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় দিতে পারবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। স্যার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে বিভিন্ন ওয়ার্ড বাড়ার কথা, সামনেই পৌরসভার নির্বাচন আসছে, সেখানে এই যে ডিলিমিটেশনের প্রয়োজন কেন হচ্ছে, ওয়ার্ড বাড়াতে কেন, কি দরকার পড়লো? দেখো, ওয়ার্ড কেন বাড়াতে প্রয়োজন এটা যদি তোমার দর্শককে জানাতে চাও বিস্তারিতভাবে, তাহলে এই যে বইটা আছে কলকাতা কর্পোরেশন, এই আমার লেখা এই বইটা আমি অনুরোধ করব দর্শকদেরকে, প্রোগ্রেসিভ পাবলিশার থেকে প্রকাশিত এই বইটা, রয়্যাল সাইজের বই। এতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে কলকাতা কর্পোরেশনের কেন ডিলিমিটেশন দরকার ছিল, কিসের উপর ভিত্তি করে ডিলিমিটেশন করা উচিত, এবং ডিলিমিটেশন না করার ফলে কোন কোন অসুবিধেগুলো এসছে তার ধারা, মানে বিস্তারিত বিশ্লেষণ আছে এই কলকাতা কর্পোরেশন বইটার মধ্যে। দেখো, প্রথম 3-4টে কারণ আমি তোমায় বলি। 80 সালে কলকাতা কর্পোরেশন যখন পুনর্গঠিত হলো, 80 সালের আইনে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসে তারা 80 সালের আইন তৈরি করে কলকাতা কর্পোরেশন তৈরি করলো। সেই কলকাতা কর্পোরেশন আর আজকের কলকাতা কর্পোরেশন তো এক জায়গায় নেই। জনসংখ্যা এর মধ্যে, মানে 80 সাল থেকে যদি তুমি দেখো বা 84 সাল থেকে যদি দেখো, প্রথম নির্বাচন হলো বাম আমলে 84 সালে, তাহলে তোমার ওখানে তুমি 16 বছর আর এখানে তুমি পাচ্ছ 26 বছর, তাহলে তুমি প্রায় 42 বছর পাচ্ছ। এই 42 বছরের মধ্যে কলকাতা শহরের জনবিন্যাস বা বলা যায় যে বিভিন্ন জনসংখ্যার মুভমেন্ট বা আভ্যন্তরীণ যে মাইগ্রেশন, সেটা তো প্রচুর পরিমাণে হয়েছে। যে ওয়ার্ডগুলোতে একসময় জনবহুল ছিল, অর্থনৈতিক কারবার সেগুলো না কমে যাওয়ায়, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে লোক সরে গেছে। আবার কিছু কিছু এলাকা, নতুন নতুন এলাকাতে ওয়ার্ডগুলোতে বিরাট সংখ্যক লোক তৈরি হয়েছে। কোনো ওয়ার্ডে ধরো 11, 12, 13 এইসব ওয়ার্ডে 15-20 হাজার মানুষ। আবার ধরো 56, 57, 58 যে পুরনো ওয়ার্ডগুলো ছিল, এগুলোতে 50,000, 60,000, 70,000, 80,000 ওয়ার্ড ছিল। আবার এমন কিছু ওয়ার্ড আছে মানে 78, 77, 78, এই সময় বিরাট সংখ্যক জনসংখ্যা, লাখও মানে 81 নম্বর ওয়ার্ডে প্রায় 1 লক্ষর কাছাকাছি লোক। এবার এই যে এক একটা ওয়ার্ডে এক একটা জনসংখ্যা বা ভোটার সংখ্যা, তার ফলে সম জনপ্রতিনিধিত্বের যে নিয়ম সেইটা লঙ্ঘন হচ্ছিল। মানে একই সংখ্যক, মানে সমসংখ্যক ভোটাররা কাউন্সিলরদের নির্বাচিত করছিল না। ফলে ভোটের ওয়েটেজ কোথাও বেশি হচ্ছিল, কোথাও কম হচ্ছিল। যেখানে লোক সংখ্যা কম সেখানে ভোটারদের ওয়েটেজ বেশি হচ্ছিল, আর যেখানে বেশি সেখানে ভোটারদের ওয়েটেজ কম হচ্ছিল। দ্বিতীয় যেটা, সেটা হলো কলকাতা কর্পোরেশন কাউন্সিলর পিছু 10 লাখ টাকা দেয়।
এলাকার ডেভেলপমেন্টের জন্য। এইবার যেখানে জনসংখ্যা 1 লাখ 10 মানে লাখ টাকা 1 লাখ লোকের মধ্যে তুমি খরচা করছো, মাথা পিছু খরচ কতটুকু? কম, খুবই কম। আবার যেখানে 10,000 লোক আছে সেখানে 10 লাখ লোকের পেছনে তুমি 10 লাখ টাকা যখন খরচা করছো 10,000 লোকের জন্য, সেখানে উন্নয়নের জন্য বেশি খরচা করতে পারছো। তার মানে উন্নয়নের প্রশ্নে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন যদি ভোটার সংখ্যা থাকে, তারতম্য থাকে, তাহলে উন্নয়নটা সমভাবে হয় না, অসমভাবে হয়। ফলে সেই কারণে ডিলিমিটেশন দরকার ছিল। এবং থার্ড যে বিষয়টা, মাইগ্রেশনের পাশাপাশি কলকাতায় এক্সটেন্ডেড ওয়ার্ড কিছু যুক্ত হয়েছিল বেহালা অঞ্চলে, ঠাকুরপুকুর, এইসব অঞ্চলগুলোতে 42, 43, 44 এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে আবার মানে সমভাগে ভাগ করা উচিত দরকার ছিল। বড় ওয়ার্ডগুলোকে বিভক্ত করা উচিত ছিল। ফলে এই সমস্ত কিছু ভাবনা কিন্তু বহুদিন থেকে চলছিল। আমরা যারা গবেষণার কাজ করি, আমরা দিনের পর দিন তৃণমূল সরকারের সামনে এই বিষয়গুলো তুলে ধরছিলাম, একদম অঙ্ক কষে তুলে ধরছিলাম যে কিভাবে অসম উন্নয়নের ফলে মানুষের অসম বিকাশ কলকাতা শহরে হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শোনেনি আমাদের কথা। কেন? আমাদের কথা না, উনি হলো স্ট্যাটাস কো মেনটেন করব। তারপরে কলকাতা কর্পোরেশনে তো ভোটও করতে দিতেন না, উনি ভোট লুট করতেন। ফলে কলকাতা কর্পোরেশনে ভোট লুট করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভাবতেন যে এ আবার কাউন্সিলর নির্বাচন, এগুলো কি দরকার আছে, ভোট ডিক্লেয়ার একটা করব আর ভোটের দিন ক্যামেরাগুলোকে ঢেকে রাখবো আর কলকাতা কর্পোরেশনের মোস্তান বাহিনী নামিয়ে দিয়ে ভোট করব। বিধাননগর, কলকাতা কর্পোরেশন, এগুলো তো ভোট লুট হতো। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা, উনি কিন্তু সমস্যাটা বুঝতে পেরেছিলেন। উনি কিন্তু এটা মনে রাখবে, ওনার মাথার মধ্যে কিন্তু ছিল যে কলকাতা কর্পোরেশনের যদি ডিলিমিটেশন না করি তাহলে অসম নির্বাচক মণ্ডলী, অসম উন্নয়ন এবং কলকাতা কর্পোরেশনের যে জনবিন্যাসের পরিবর্তন ঘটেছে সেই অনুযায়ী আসন বিন্যাস করা দরকার, খুব জরুরি। এখন সেই কাজটা শুভেন্দু অধিকারীর সরকার নিয়েছেন কলকাতায়। তারা বলছেন যে এইবার আমাদের যা জনসংখ্যা হয়েছে এবং যেভাবে ওয়ার্ডগুলিতে যদি আমরা জনসংখ্যা যদি এবারে 16-17 হাজার করে রাখতে চাই, তাহলে আমাদের 209টা ওয়ার্ড করতে হবে, অর্থাৎ 144-এর পরিবর্তে 209টা। এবং অবভিয়াসলি এন্টারলিতে যে ওয়ার্ডগুলো আছে সেই সমস্ত ওয়ার্ডগুলো ভাঙা হয়েছে। যে সমস্ত ওয়ার্ডগুলো তোমার গিয়ে রাজাবাজারে আছে, যে সমস্ত ওয়ার্ডগুলো তোমার গিয়ে খিদিরপুরে আছে, গার্ডেন রিচ এলাকায় আছে, সেই একটা ওয়ার্ডে 70,000-80,000 লোক, সেই ওয়ার্ডগুলো সব ভাঙা হচ্ছে। একাধিক ওয়ার্ড তৈরি হচ্ছে সেখানে। জাভেদ খানের ওয়ার্ডগুলো একটার পর একটা ওয়ার্ডের জনসংখ্যা 1 লাখের উপরে, সেগুলো ভাঙা হচ্ছে। এবং এইটা বিরোধীদের জায়গা থেকে দেখো একটা বক্তব্য খুব স্পষ্ট যে এই এন্টার এক্সারসাইজ প্রাথমিকভাবে হয়ে গেছে। গতকাল বিধানসভা আইনও পাস হয়ে গেল, মানে সংশোধন হলো, পাস হলো শব্দটা বলা নেই। 1980 সালে কলকাতা কর্পোরেশন আইনের যে 141টা ওয়ার্ডের কথা বলা হয়েছিল সেটা বাড়িয়ে 209টা করা হলো। হাওড়ার ক্ষেত্রে 50টা ওয়ার্ড যেটা বলা হয়েছিল সেটা 68টা করা হলো, আইন সংশোধন করা হলো। কিন্তু বিরোধীদের বক্তব্য হচ্ছে যে শুরু থেকে কেন এই প্রসেসের মধ্যে আমাদের ঢোকানো হচ্ছে না। কালকে কিন্তু মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে এরপরে জনসংখ্যা এবং ভৌগোলিক এলাকা দুটোকে সঙ্গে নিয়ে ওয়ার্ড যখন গড়ে উঠবে, অর্থাৎ এখন কেবলমাত্র প্রপোজ ওয়ার্ডের সংখ্যা বলা হলো একটা রাফ ভাবনা থেকে, কিন্তু এরপরে একেবারে এলাকা ধরে ধরে সমজনবিন্যাসের উপর ভিত্তি করে, মানে 16,000 ওয়ার্ডের
16,000 ওয়ার্ড হাজার ভোটার বিশিষ্ট ওয়ার্ড তৈরি করার জন্য যে ভৌগোলিক এলাকাগুলো হবে, মানচিত্রগুলো হবে, তার সাথে কোন কোন বুথ ঢুকলো, কোন কোন এলাকা ঢুকলো, সেগুলো পরিষ্কার করে ম্যাপে আসবে। এরপরে বিরোধীদের সাথে দুটো বৈঠক করতে হবে এবং এইটা পাবলিক যাতে তাদের ওপিনিয়ন জানাতে পারে ওয়েবসাইটে রাখা হবে এবং তারপরে চূড়ান্ত শুনানির পরে এই ডিলিমিটেশন অর্থাৎ কলকাতা কর্পোরেশন 209টি ওয়ার্ড সেগুলো অন্তর্ভুক্ত হবে এবং তারপরে নির্বাচন হবে। হাওড়ার ক্ষেত্রেও 50টার জায়গায় যে 68টা ওয়ার্ড, সেখানেও একইভাবে এরপরে ভৌগোলিক এলাকা, জনসংখ্যা দুটো অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ডের মানচিত্র কমপ্লিট হবে। 68টা ওয়ার্ড হাওড়ার ক্ষেত্রেও যখন গড়ে উঠবে তখন রাজনৈতিক দলগুলোর সাথে দুবার বৈঠক করতে হবে, মানুষকে তাদের ওপিনিয়ন জানানোর জন্য সুযোগ দিতে হবে এবং শেষ পর্যন্ত শুনানি হবে এবং তারপরে কিন্তু আরও একটা কাজ বাকি থাকবে, সেটা হলো যখন ওয়ার্ডগুলো তৈরি হয়ে গেল তারপরে তফসিলি জাতি, উপজাতি এবং আইন অনুসারে কিন্তু তফসিলি জাতি উপজাতিদের জন্য এবং মহিলাদের জন্য আসনগুলো বরাদ্দ করতে হবে। অর্থাৎ পরিষ্কার রোস্টার মেনে কোন আসনগুলো মহিলাদের জন্য সংরক্ষিত হবে, কোন আসনগুলো তফসিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত হবে। কলকাতা কর্পোরেশন এবং হাওড়ার ক্ষেত্রে খুবই সামান্য সেটা, তার কারণ কলকাতা মানে তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসন তফসিলি জাতির জনসংখ্যার অনুপাতে হয়। ধরো কলকাতায় যদি তফসিলি জাতির জনসংখ্যার অনুপাত 11% হয়, তাহলে মানে 11% নয় 5% যদি হয়, তাহলে 209টার মধ্যে ওই 11টা আসন তফসিলি জাতির জন্য বরাদ্দ থাকবে, হয়তো একটা আসন তফসিলি উপজাতির জন্য বরাদ্দ থাকতে পারে। হাওড়ার ক্ষেত্রেও ওই রকমই ওই 6-7টা আসন তফসিলি জাতির জন্য বরাদ্দ হবে। এবার কোনটা তফসিলি জাতির জন্য এটা কিন্তু করা সহজ নয়। মনে রাখবে, আমি স্টেট ইলেকশন কমিশনের যখন আগে হতো তখন আমি তাদের অফিসে বসে থাকতাম। আমার এখানে অনেক ফাইল আছে, যে ফাইল এখনও স্টেট ইলেকশন কমিশনের ওই ডিলিমিটেশন সংক্রান্ত ফাইল, মানে ও অবশ্যই জেরক্স ফাইল। ঘনত্ব অনুসারে প্রত্যেকটা ওয়ার্ড সাজাতে হবে। সবচেয়ে বেশি ঘনত্ব তফসিলি জাতির যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকেই সংরক্ষণে আন্ডারে আসবে, তফসিলি উপজাতির ক্ষেত্রেও তাই। আর মহিলাদের ক্ষেত্রে রোস্টার অনুসারী হবে। যদি রোস্টার নতুন করে আবার চালু হয় তাহলে 1, 3, 5, 7 এইভাবে রোস্টার অনুসারে মহিলাদের আসনগুলো সংরক্ষিত হবে। এই যে রিজার্ভেশন যখন কমপ্লিট হবে তারপরে আমাদের যে আইন আছে তাতে কিন্তু অনেক দিন মানে সময় দেওয়ার কথা। মানে পুরনো আইন কিন্তু বলছে যে অ্যাটলিস্ট মানে প্রায় 70 দিনের মতন সময় দেওয়ার কথা। এই 70 দিন সময় দিলে কিন্তু আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে জানুয়ারির আগে কি করে ভোট হবে। মানে ও সবাই বলছে যে ডিসেম্বরের শেষে হয়ে যাবে, হয়ে যেতে পারে না, হবে না তা না, তাহলে হতে গেলে তোমাকে হতে পারে, মানে আমি ঠিক বললাম না, হয়ে যেতে পারে। কেন বলছি এটা, মানে আগস্ট মাস পুরো রিজার্ভেশনের কাজটা শেষ যদি হয়ে যায় সেপ্টেম্বর মাসে, তাহলে অক্টোবর মাসে 30 দিন, নভেম্বর মাসে 30 দিন, 60 দিন, 70 দিন হলো ডিসেম্বর মাসের প্রথম 10 দিনের মধ্যেই 70 দিন হয়ে গেল। তারপরে যে কোনো একদিন নির্বাচন করে দিতে পারবে। এবং এই নির্বাচনটা কিন্তু পশ্চিমবাংলার রাজনীতির জন্য একটা নতুন দিক আমি বলবো। একটা হলো কলকাতা কর্পোরেশন আসন সংখ্যা বাড়বে, দ্বিতীয় হলো হাওড়ায় দীর্ঘদিন নির্বাচন হয়নি, তৃতীয় যেটা সেটা হলো যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে বিজেপি এতদিন কামান দাগিয়েছে যে ইলেকশন কমিশন ঠুটো জগন্নাথ, নিরপেক্ষ নির্বাচন তৃণমূলের আমলে হয় না, ভোট লুট হয়, ক্যামেরা আটকে রাখে, সেন্ট্রাল ফোর্স আনে না, এই অভিযোগগুলো এতদিন বিরোধী দলের থেকে যারা করতেন বিজেপি, তাদের অগ্নি পরীক্ষা যে তারা কি সত্যি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবাংলায় দিতে পারবে। ওটা কিন্তু মানে আমি বলছি শুভেন্দু অধিকারীর প্রশাসনের, শ্রমিক ভট্টাচার্যের দলের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা, যে বামেদের সেই ট্র্যাডিশন বা তৃণমূলের সেই ট্র্যাডিশন অনুসারে ভোট লুটের আয়োজন হবে নাকি শান্তিপূর্ণভাবে কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের ভোট মানুষ দেখবে।
ওটা কিন্তু একটা অগ্নি পরীক্ষা, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু মানুষ অ্যাসেস করবে যে পশ্চিমবাংলার রাজনীতি কোন দিকে যাচ্ছে। এবং আমি তোমায় বলতে চাই, মানুষের প্রত্যাশা কিন্তু একটাই, যে নির্বাচন মানেই রক্তপাত, নির্বাচন মানেই হলো ভোট লুট, এই কালচার থেকে পশ্চিমবাংলা মুক্ত হোক। দেখো, গুজরাটে যে এতগুলো বছর বিজেপি ক্ষমতায় আছে, গুজরাটের পুরসভা নির্বাচন নিয়ে কিন্তু কোনো অভিযোগ নেই। মানে আমি বলছি, গুজরাটে পঞ্চায়েত নির্বাচনটা তো কনসেনসাস ভিত্তিতে হয়, আমাদের মতন পলিটিক্যাল কম্পিটিশন, তীব্র কম্পিটিশনের মাধ্যমে হয় না, দলহীন পঞ্চায়েত গড়ে উঠেছে ওখানে। কিন্তু গুজরাটে আরবান যে পলিটিক্স বা আরবান গভর্নমেন্ট, সেখানে কিন্তু স্টিপ কম্পিটিশন হয়, বহু জায়গায় কিন্তু কংগ্রেস জেতে, মানে বহু জায়গায় কংগ্রেস জেতে। এবং কংগ্রেসের লোকরা কিন্তু এই অভিযোগটা করেন না যে গুজরাটের সুরাট শহর ভোট লুট হয়ে গেল, আহমেদাবাদে ভোট লুট হয়ে গেল, ব্রুজে ভোট হয়ে গেল। ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, এবং প্রায় 40% ইয়েতে ওয়ার্ডে কংগ্রেস কিন্তু জয়ী হয়। ফলে আমরা পরিষ্কার দেখতে চাই শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যরা কলকাতা কর্পোরেশনের ইলেকশনকে নিরপেক্ষভাবে, অবাধ, শান্তিপূর্ণভাবে করে মানুষের আশীর্বাদ অর্জন করতে পারেন কিনা, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন তারাও একটা অগণতান্ত্রিক চেহারায় মানুষের সামনে ফুটে উঠে, সেটা দেখার। শেষে তোমায় বলবো, একটা আশঙ্কা আমার আছে, সেটা হলো রিজার্ভেশনকে নিয়ে এবং ডিলিমিটেশনকে নিয়ে সাধারণত খুব একটা চ্যালেঞ্জ করার জায়গা থাকে না, কিন্তু রিজার্ভেশনকে নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। ফলে আমার আশঙ্কাও হয় যে পশ্চিমবাংলায় যেভাবে আইন আদালতের মাধ্যমে অনেক কাজ আটকে দেওয়া হয়, রিজার্ভেশনটা দয়া করে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকে অনুরোধ করব, যাতে কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন না হয়, রিজার্ভেশনটা যেন 100% ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, যাতে কেউ সামান্যতম সুযোগ না পান কোর্টে গিয়ে মামলা করার। বহু রাজ্যে কিন্তু রিজার্ভেশনকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়, তার ফলে কোর্টে গিয়ে মামলা হয়, হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হয়ে, এবং দীর্ঘ বছরের পর বছর মামলা পড়ে থাকে, ইলেকশন কিন্তু হয় না। ফলে সেই দিকটা আপনারা সতর্ক থাকবেন, যাতে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে রিজার্ভেশন পলিসিকে এই ডিলিমিটেশনের পরে কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের প্রয়োগ করা হয়, সেখানে যেন কোনো বিতর্ক না থাকে।